সিজন ২ লিখেছেন জান্নাত নুসরাত। পর্ব সংখ্যা ৬৮। আপনারা শুনছেন গল্প বাই জান্নাত। আমির আর দো ভাই নাসির মঞ্জিলের সোফার ওপর বসে আছে। বসে বসে দেখছে বাড়ির কারুকার্য, কালো কারুকার্যের সোনালি আভা ফোটানো। রান্নাঘরে দুজন মহিলা ছুটতে দেখা যাচ্ছে। বয়স্ক জনের পরনে সুতি কাপড়ের কামিজ আর মেয়েটার পরনে গায়ের শাড়ি শালীনভাবে পরেছে, লম্বা আঁচল পেঁচানো কাঁধ পর্যন্ত। বেনি করে রাখা চুলগুলো ঝুলছে কোমরের কাছে। সেদিক থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই আহসান দেখলো বয়স্ক একজন লাঠি ভর দিয়ে এসে বসেছেন তাদের সম্মুখে। বসার পর সাধারণ স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি, গা থেকে মিষ্টি সুবাস বের হচ্ছে। বসে শুধালেন, কেমন আছেন? আমির বড় ভাই আহসান উত্তর দিলেন, জি ভালো আছি, আপনারা কেমন আছেন? নাসির সাহেব ভালো আছেন বলতেই সেখানে এসে হাজির হলো নুসরাত। চুলগুলো বাঁধা ছিল কাকের বাসার মতোই, মাথা ঠিক ওপরে, মেসি চুলের মতোই চশমা আটা, এক চোখ খোলা এক চোখ বন্ধ। গায়ের টি শার্ট হাজারটা ভাঁজ, ট্রাউজারের এক পা কিছুটা ওপরে আর এক পা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। সেদিকে তার কোনো ধ্যান নাই। নাজনীন বেগমকে ডাকলো, আম্মা। জবাব আসলো না, তবুও নিজের কথাই বলল, এক কাপ কফি দাও না। না হয় কিছু খেতে দাও, খিদে লেগেছে। কথা শেষ করে সামনে তাকাতেই চোখাচোখি হলো আমির আর বড় ভাই আহসান আর ছোট ভাই হাসানের সাথে। বিব্রত হওয়ার কথা থাকলেও বিব্রত হলো না, স্বাভাবিকভাবে চোখ সরিয়ে নিল। ভাবলো কথা বাড়াবে না, কিন্তু নাসির সাহেব তাকে ডেকে এনে বসিয়ে দিলেন পাশে। এরপর ইরহামকে ডেকে এনে বসালেন। তারা দুজনেই বিরক্ত মুখে বসে রইল আহসান আর হাসানের সামনে। হাসান বৃথা হাসার প্রচেষ্টা করলো, বলল, কেমন আছেন আপনারা? নুসরাত উত্তর না দিতেই ইরহাম উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। এরপর আর কথা বাড়ায় না তারা দুজন। আহসান ব্যস্ত হয়ে নাসির সাহেবের সাথে কথায় এক পর্যায়ে জিজ্ঞাসা করলো, আমিরা কোথায়, তাকে দেখছি না কেন? নাসির সাহেব কণ্ঠে বিস্ময়, ও মা, ও তো ওই বাড়িতে। হাসান জিজ্ঞাসা করে, কোন বাড়িতে? নুসরাত উত্তর দেয়, সৈয়দ বাড়িতে। দুজনেই মাথা দোলায়, উঠে দাঁড়াতে যাবে বিদায় নিয়ে। তার পূর্বে নাজনীন বেগম বললেন, আরে আরে যাচ্ছ কোথায়, নাস্তা তো করে যাও। তারা মানা করে দিতে চাইলেও তাদের বসানো হলো ডাইনিংয়ে। ভদ্রতার খাতিরে ইরহামকেও বসতে হলো। সৌরভীকে খাবার সার্ভ করতে দেখে হোসেন শুধালেন, উনি কে? চিনতে পারলাম না তো। নাজনীন বেগম উত্তর দিলেন, আমার পুত্রবধূ। অবাক নয়নে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন তারা। নুসরাত সৌরভীকে উদ্দেশ্য করে বলল, তুই বস, আমি সার্ভ করছি। আহসান কিছু একটা জানার ভঙ্গিতেই আবারও জিজ্ঞাসা করলো, সুন্দর দেখতে একজন মেয়ে ছিলেন আপনাদের বাড়িতে, উনি কোথায় গেছে দেখছি না যে? ইরহাম বলল, আমাদের বাড়িতে সব মেয়ে সুন্দর। আপনি কার কথা বলছেন? গোলগাল দেখতে মুখ ছিল, বিয়ের দিন দেখা হয়েছিল ওনার সাথে। ওনার ধাঁচের চেহারা, রং ফর্সা ছিল। কথা শেষ করে নুসরাতের দিকে ইশারা করে ইরহাম মাথা দোলালো, বলল, ও ইসরাত আপুর কথা বলছেন? মাথা দোলালো সে। নাজনীন বেগম বললেন, ও তো ফ্রান্সে। আহসান খাবার মুখে তুলতে কপালে ভাঁজ ফেললো, বলল, পড়াশোনার জন্য? নাসির সাহেব বলল, পড়াশোনা করতে যাবে কেন? ও তো পড়া কমপ্লিট ওর হাজবেন্ডের কাছে, ওরা ফ্রান্সে থাকে। আহসানের চোখ কোটর থেকে বেরিয়ে আসবে এমন একটা ভাব হলো। বলল, ওনার বিয়ে হয়ে গেছে? বিয়ে হবে না? আশ্চর্য, ওর বয়স এখন ২৭। হা করে তাকিয়ে মাথা ধুলালো আহসান। নুসরাত বলল, হা বন্ধ করুন। চুপচাপ করেই বন্ধ করে নিল সে। এবার নুসরাতের দিকে তাকিয়ে বলল, এখন বলবেন না ওনারও বিয়ে হয়ে গেছে? নুসরাত আহসানের সেই কথার উত্তর দিয়ে রয়েছে, বলার কিছু নেই, আমার বিয়ে হয়ে গেছে। কিছু মনে করবেন না, দাওয়াত দিতে ভুলে গেছি। আমিরাও মনে হয় করেনি আপনাদের কথা মনে। আহসান হাসান কেসে উঠল তাদের হতবিম্বতার মুখ দেখেই। পানি ঠেলে ধরল ইরহাম। পরিস্থিতি স্বাভাবিক করার জন্যই বলল, আহ আহান আর আমিরাকে কল দিয়েছি, ওরা আসছে এখানে। আহসান বলল, আরে আরে কল দেওয়ার প্রয়োজন কেন ছিল, আমরাই চলে যাব। তাদের কথার ভেতরে আরও শেষে এ বাড়িতে প্রবেশ করলো। তাদের দেখে নাজনীন বেগম অবাক, তাকিয়ে রইলেন হা করে। বলল, আরশ, তুমি এটা? সে হেসে এসে জড়িয়ে ধরল এক পাশ। নরম হাসির শব্দ প্রতিধ্বনিত হলো। তারপর জিজ্ঞাসা করলো, আপনাকেও বলেনি আমি এসেছি? নাজনীন বেগম দুপাশে মাথা দোলালো, বলেন, না কিছুই তো বলেনি। আহসান কিছুক্ষণ আরশের দিকে তাকিয়ে থেকে খাবারের দিকে ধ্যান দিল। হাসান হাসলো সামান্য। জানতে চাইলে, উনি কি আপনার হাজব্যান্ড? নুসরাত কে নড়তে দেখা গেল।
মুখ পেঁচার মতো করে বানিয়ে রেখেছে। ইরহাম উৎসাহ নিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ। হাসানের ঠোঁটের কোণে কটাক্ষের হাসি ঝুলল, গলা খাতে নামিয়ে নিজের সাথে বিড়বিড় করলো, দেখতে কিছুটা সিভিলিং এর মতোই মনে হয়। নুসরাত উত্তর আসলো আরো নিচু স্বরে, আমরা ভাই বোনই, তাই মুখের ধাঁচে এক। আপনার সমস্যা? হাসান চোখা নয়নে তাকিয়ে নিজের নাস্তার দিকে চোখ দিল আবারও। নাজনীন বেগম আরশকে বলল, নাস্তা না করলে বসে যাও। আরশ মানা করলো সে খাবে না। নাজনীন বেগম জিজ্ঞাসা করলেন, আশ্চর্য, কেন খাবে না? শরীর খারাপ? না, পেট খারাপ করেছে। কি খেয়েছো? ও বাড়িতে ভুলে ভুলে রাতে খেয়ে ফেলেছি, মনে ছিল না যে বাজার থেকে কিনে আনতে। নাজনীন বেগমের ছেলের কথা আশ্চর্য হতে ভুলে গেলেন, বললেন, মেডিসিন নিয়েছো? জি। নুসরাতকে দেখা গেল ভাবলেশীন। নাজনীন বেগম বললেন, তোর সামান্য চিন্তাও লাগছে না? এমন গালে হাত দিয়ে বসে আছিস কেন? নুসরাত মায়ের দিকে তাকালো। চিন্তার হাজারটা ভাঁজ পড়েছে কপালে। এবার চিন্তা লাগে তার কোলে তুলে আল্লাহ আল্লাহ করে শুরু করে দিই না কেন? তার সাথে হাউমাউ করে করছি না কেন? তবুও মুখ বুজে রইলেও চাচাতে ইচ্ছে করলো না তার। দায়সারা ভঙ্গিতে উত্তর দিল, চিন্তা লাগছে না কি লাগছে না তা কি মুখ ফুটিয়ে তুলে দেখাতে হবে? আমার চিন্তা লাগছে। পেট খারাপ হয়েছে, ঠিক হয়ে যাবে। তাছাড়া উনার পেটটা এমনিই খারাপ, যাই খাই না কেন পেট খারাপ হয়ে যায়। নাজনীন বেগম তবুও দায়সারা ভাব করতেই পারলেন না নুসরতের কথায়। বিরক্ত হলেন এরূপ কথায়, মুখের ওপর পটর পটর করায়। তাই তার চোখের সাথে চোখ সরিয়ে আরশকে বললেন, কিছু খাবে? দিব? নুসরাত চোখ মুখ কঠিন করে তাকালো, বলল, আমি কখন থেকে বলছি খেতে দিতে, তুমি এখন আমাকে খেতে দিলে না, আর এখন আমাকে ফেলে আরশ ভাইকে নিয়ে পড়েছ। আরশ চেয়ার টেনে বসতে বসতে বলল, তোর কি চলছে? আমাকে মেজমা কেয়ার করছে বলে? আশ্চর্য, আমার চলতে যাবে কেন? আমি শুধু বলেছি আমাকে খাবার দিতে। আরশ হাসলো, গা জ্বালানো হাসি। নুসরাত সতর্ক করলো, একদম ঠোঁট বাঁকিয়ে হাসবেন না। আরশ আরাম করে বসলো, বলল, হাসলে তোর সমস্যা? কিভাবে বলতো? নুসরাত মাথা তোলালো, বলল, অবশ্যই আমার সমস্যা আছে। আপনি গতকাল থেকে হিহি করে আসছেন কেন? তুইও কর হিহি, মানা করেছি তোকে আমি? আপনার মতো মেন্টাল আমি যে হুদাই হিহি করব? এত রং লেগেছে কেন মনে? বলতে বাধ্য নই, একান্ত ব্যক্তিগত বিষয় আমার। আম্মা, তুমি আমাকে খাবার দিবে? নাজনীন বেগম বললেন, দিচ্ছি, দাঁড়া, আগে আরশকে দিয়ে নেই। আরশ ভাই বললো তো খাবে না, তারপরও কি খাওয়াবে? আরশ বলল, তোর সমস্যা কি? আমাকে কিছু যদি মেজমা খেতে দেয়, এতে তোর এত রাখার কি আছে? নাজনীন বেগম তার সামনে হট চকলেট আর এক কাপ রাখলেন। নুসরাত ততক্ষণে সেদিকে তাকিয়ে থেকে দাঁড়াম করে চেয়ার থেকে উঠে দাঁড়ালো, বলল, আপনি বসে বসে গেলুন, আমি যাচ্ছি। পা দলিয়ে চলে গেল সে। মাকে বলতে ভুললো না, মনে রেখো সব কি ব্যবহার করেছো আমার সাথে। সবাইকে দেখে নিব, আপনাকেও দেখে নিব আমি। আহসান আর হাসান খাওয়া বাদ দিয়ে তাকিয়ে থাকলো তাদের দিকে। নতুন মেহমানদের সামনে খাবার নিয়ে কি কড়াকড়ি ঝগড়া। এই পরিবারের লোক কি এমন আশ্চর্য? তাদের ভাবনার ভেতর আরশ নিচে উঠে দাঁড়ালো, নুসরাতের পিছু পিছু ছুটলো। ড্যাব ড্যাব করে তাকানো দেখে গেল সব। সাথে নাসির সাহেব বললেন, এত কিছু মনে করো না, এরা এমনই, ভালোবাসে বেশি তো, তাই ঝগড়াও একটু বেশি হয়। নাসির মঞ্জিলের বাইরে এসে দাঁড়ায় নুসরাত, মৃদু বাতাসে সে গায়ে বাড়ি খাচ্ছে। সোসাইটির অনেক মহিলারা হাঁটাহাঁটি করছে, গল্পগুজব করছে। আকাশটা সাধারণ দিনের তুলনায় মেঘলা। নুসরাত সেদিকে তাকাতেই আরো শেষে তার সামনে দাঁড়ালো, বলল, বাটপারি করছিস কেন? নুসরাত অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো, কোথায় বাটপারি? বাটপারি করছিস না? গতকাল রাতে তোর আর আমার কি কথা ছিল? কল ধরেছিলি না কেন? কতটা কল দিয়েছি হিসাব আছে? নুসরাত দায়সারাভাবে খেয়াল করেনি। যাই হোক, আপনি লেনদেন এখনো ক্লিয়ার করেনি, তাই আমার সাথে আর কিছু আশা করবেন না। আবারও লেনদেন? হ্যাঁ। এত টাকা পয়সা দিয়ে কি করবেন? একটু আমার মতো গরিবদের বিলি করেন। আরশ পকেটে হাত দিয়ে ঝুঁকে আসে নুসরতের দিকে, তারপর পরনে লেদার নেক ট্যাঙ্ক টপ ওপরে তুলে খানিকটা। তার সেদিকে চোখ গেলে এবার নুসরাত। পরপর আবারও চোখ সরিয়ে নিল সে। আরশ ফিসফিস করে বলল, আমি টাকা পয়সা পাবো কোথায়?
আমি কি কয়েকটা আয় করি? নুসরাত চোখে নয়নে তাকিয়ে দেখলো, বলল, আয় করেন না? আপনি বেকার? অবশ্যই আমি বেকার। নুসরাত পকেটে হাত রে কার বের করলো, দেখিয়ে জিজ্ঞাসা করলো, এটা তাহলে কার? বেকার তাহলে বড়লোকের কার নিয়ে ঘুরছেন কেন? আরাশ আর একটু কাজ ঘেঁষলো, নুসরাতের মুখের কাছে মুখ নিয়ে ঠেকালো, তার নাক স্পর্শ করে নুসরাতের নাকে বলল, তোকে কি আমি কাছে আসতে হুদাই দুনিয়ার সব লেনদেনের কথা মনে পড়ে তোর? হুঁ, আমি কি টাকার পাহাড় নিয়ে ঘুরেছি? অবশ্যই। তো লেনদেন ক্লিয়ার করা, আপনার ওই পাওনা আমি মিটিয়ে দেওয়া দিলেই তো হয়েছে। আর আমি তো ইতিমধ্যে মিটিয়ে দিয়েওছি। কখন? গতকাল। প্রমাণ কি? তপ্ত শ্বাস ফেলে বলল, আপনার কি বিরক্ত লাগে না? এত বিরক্ত করছেন কেন আমাকে? আরও অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আমি বিরক্ত করছি? তো নয় তো কি, আপনি তো বিরক্ত করে যাচ্ছেন। আসতে হবেই, হিসাব ক্লিয়ার করতে চাচ্ছেন। আপনি কি এডিক্টেড? হিসাব ক্লিয়ার করলাম তো গতকাল। আমি কি চাই আপনার? আমার জান নিয়ে নিতে চান নাকি? এই মুহূর্তে তোমাকে পুরোটা পেয়ে গেলেই হবে। জানের প্রয়োজন নেই। নুসরাতের ঠোঁটের কোণে উঠল শ্লেষাক্ত করে, বলল, আরশ ভাই, একটা কথা বলি। বল। এমন এক কটি লাইন আমার সাথে বলবেন না, গুলিয়ে যায় গাটা। আরশ তার দিকে গ্রীবার সামান্য ঝাঁচালো, কেন সুইটহার্ট, সমস্যা কি? নুসরাত আরশকে দূরে ঠেলে দিয়ে বলল, দূরে দূরে, গায়ের উপর উঠে আসবেন না। আরশ চোখ মুখ কুঁচকে কালো করে বলল, তোর সমস্যাটা কি? নুসরাত স্লাগ করে বলল, সমস্যা তো অনেক, সমস্যা হবেই। অবশ্য তোর সমস্যা আছে, না হলে এমন ব্যবহার করলেও কেন? আমার ব্যবহারও এমন? হুম, তুই আমার সাথে নাটক করছিস। আশ্চর্য, আপনার সাথে নাটক করব কেন? ন্যাকামি করব না একদম। আমি ন্যাকামি করছি? হ্যাঁ করছিস। তাহলে এই ন্যাকার কাছে এসেছেন কেন? চান দূরে গিয়ে মরুন। তুই আমাকে মরতে বললি? হ্যাঁ বলেছি। সমস্যা? আরশ কিছুক্ষণ নুসরাতের মুখের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। তাদের ঝগড়া এতক্ষণ দাঁড়িয়ে দেখলে একজন ভদ্রমহিলা জিজ্ঞাসা করলেন, তোমরা স্বামী স্ত্রী? দুজন দুজনের থেকে দূরে চলে গিয়েছে ছিটকে সমন্বয়ে বলল, না, একে আমি চিনি না। আরশের কথা নুসরাতের কানে আসতে চোখ দুটো ছোট ছোট করে তাকিয়ে সে আঙ্গুল তুলে শাসিয়ে জিজ্ঞাসা করলে, মিথ্যা বললেন কেন? আরশ চোখ দুটো ছোট করলো, অবাকের কণ্ঠে জানতে চাইলো, কি মিথ্যা বলেছি? নুসরাত তার মুখের দিকে আঙ্গুল তুলে বলল, মিথ্যা বললেননি আপনি। আরশ চোল ঝুলে গেল যেন, দুপাশে মাথা দুলালো সামান্য, নিষ্পাপ ভঙ্গিতে বলল। নুসরাত হাত তুলে তার চোখের দিকে তাকাতেই এমন একটি নিষ্পাপ চোখে বানাচ্ছে যেন জীবনে মিথ্যা বলেনি সে। ভদ্রমহিলা থামানোর চেষ্টা করলেন, বললে, আরে আরে, করছোটা কি? নুসরাত তার দিকে তাকাতেই দু চোখ সরে করে বলল, আমাদের কথার মাঝে বাহাত ঢুকাবেন না একদম। ভদ্রমহিলা থেকে চোখ সরিয়ে নিতে চাইলেন তিনি, চলে গেলেন তাদের ছেড়ে, তাদের ওপর তাদেরকে ছেড়ে দিলেন। নুসরাত সেই সময় কথায় আরো উত্তর দিল, আমার চোখ এমনি। তাছাড়া তুই এক কথা থেকে অন্য কথায় যাচ্ছিস কিভাবে? তাহলে আগের কথাই যাই। আপনি কেন মিথ্যা বললেন? আমি আপনার স্ত্রী না। আমি আপনার স্ত্রী না? এত বড় মিথ্যা কথা! আগে তো এত মিথ্যা বলতেন না। এসব মিথ্যা কথা ট্রেনিং কে দিচ্ছে আপনাকে? আরশ হতবাক মুখে তাকিয়ে, তুই তো বললি আমি তোর স্বামী না, তাহলে আমি কি বলতাম? নুসরাত দু পা এগিয়ে এসে একদম আরশের সামনে এসে দাঁড়ালো। তো কি হয়েছে? আমি বলেছি বলে আপনাকে বলতে হবে? আমার কাছে ওই সময় এমন কথাই মাথায় আসেনি, তাই আর কি। হুম। আরশের কথা শেষ হতে না হতেই তা হতে দিল না নুসরাত ভেঙচি কেটে দিয়ে বলল, মাথায় আসবেন না কেন হুট করে? আমরা বিবাহিত না হলে আপনি অফিসে কি করেছিলেন মনে আছে? নুসরাতের দুপাশে মাথা দুলিয়ে সেগুলো ফেলে দিল যেন, বলল, যাই হোক, ওইসব বিষয়ে আমি কিছু যায় আসে না। 15 দিনের নই আমি। তাছাড়া ওইটা কোনো বিষয়ও ছিল না। আমি মনেও করি না ওসব বিষয়। প্যারিসে তো মানুষ এগুলো খামখেয়ালি মনে করে। তবুও তো আমরা প্যারিসে না, বাংলাদেশে আছি। আপনার উচিত ছিল না তখন আমাকে মানিয়ে নেওয়া, মিথ্যা কথা বলার জন্য। তুই তোর কথা থেকে কোনোদিনও নিয়ে যাচ্ছিস, বুঝতে পারছিস? আমাকে সুযোগ দিচ্ছিস কথা বলার, আমি মানিয়ে নিব কিভাবে? আরো সে চেহারা সামান্য ব্যাঙের মতো লাফিয়ে এসে দাঁড়ালো নুসরাত, কিরমির করে বলে উঠল, কোথায় নিয়ে যাচ্ছি? কোথায় নিয়ে যাচ্ছি আমি? শুধু আপনার কৃতকর্মের কথা ফাঁস করেছি।
আর কি বলেছি আমি? আমার মতো আমি তো আর আপনার মতো মিথ্যা বলিনি যে আমি অবিবাহিত। এই তো বললি। এখন আবার কি বলছিস? কথা ঘুরাচ্ছিস কিন্তু তুই। তো সেটা ধরে আপনি বসে থাকবেন? 1 ঘন্টা আগে ওই কথা আমি বলেছি। আপনার কি কোনো কমন সেন্স নাই? মানাচ্ছেন না কেন আমাকে? তোকে কি করে মানাবো? তোকে দেখলেই তো মোটেও রাগে থাকতে মনে হচ্ছে না। আরশ ভাই, কি? আমি আপনাকে ডিভোর্স দিব? যে লোক ঠিকভাবে চুমু খেতে পারে না তার সাথে আবার আমার কিসের সম্পর্ক? আমি কোনো সম্পর্কই রাখবো না। কোথায় থেকে কোথায় যাচ্ছিস তুই? মাথা ঠিক আছে তোর? আরশ মাথা দোলালো ওপর নিচ, কথাটুকু বলেই। এতদিন ঠিক ছিল না, এবার মস্তিষ্ক নিজে জেগে এসেছে। এক্ষুনি আমি যাচ্ছি সব ব্যবস্থা করতে। আরশ তার হাত আঁকড়ে ধরলো, ভুরু উঁচিয়ে শুধালো, কি করতে যাচ্ছিস তুই? ডিভোর্স দিতে যাচ্ছি। আরশ মাথা দোলালো ওপর নিচ, দাঁতের নিচে ঠোঁট পিষে বলল, বুঝিনি, কি বলেছিস? বাংলা শুনতে যাচ্ছে নাকি ইংরেজিতে? বাংলায় বল, ইংরেজিতে বল। যে ভাষায় জব্দ আছে সব ভাষাতেই বল, শুরু কর। নুসরাত জিভ দিয়ে ঠোঁট ঠেলল, হাত ছাড়ানোর চেষ্টা করতে চাইলেও পেরে উঠল না। আরও ইশারা দিচ্ছে তাতেই সে বলল, স্পষ্ট ইংরেজিতে বলছি। আপনি তো ইংরেজি জানেন তাই না? নাকি জানেন না? বল, শুনেছি আমি স্পষ্ট ইংরেজিতে। আই ওয়ান্ট আ ডিভোর্স। হুদাই লাফাচ্ছিস নাকি? সত্যি ডিভোর্স চাই? আরও শেষে ফেললো, বলল, যা মিথ্যুক। আমি মোটা মজা করছি না, মজা হিসেবে নিবেন না। এটা একটা ইন্সপার্ট কথা। আমাকে সিরিয়াসলি নিন। সিরিয়াস নিব তোকে? না নিলে নাই, আমি আপনাকে ডিভোর্স দিব। কথা শেষ করতেই মুখ ঝামটা মেরে চলে যেতে নিতে আরশ তার হাত আঁকড়ে শক্ত করে চেপে কণ্ঠস্বর নামালো একদম। কি মনে হয় ডিভোর্স দিয়ে দিব তোকে? তোর ছেলে মানুষের কথায় আমি রাজি হয়ে যাব? এত কষ্ট করে পেয়েছি, আবারও ছেড়ে চলে যাব? এখন তো মৃত্যু তোকে আমার থেকে দূর করতে পারবে না। নুসরাতের কান পরিষ্কার করতেই যেন আরশের কথাগুলো শুনতেই পেল না, কিন্তু মনোযোগ দিতে সেখানে। বলল, তাহলে ভয় পেয়ে থাকবেন আমাকে, না হলে রেখে চলে যাব। এবার বলুন, আমাকে মানাচ্ছেন কখন? মানাতে হবে অবশ্যই। মিথ্যা বলেছেন আপনি। একজন স্ত্রীর সামনে দাঁড়িয়ে সদর্পে বুক ফুলিয়ে বলেছেন, কিভাবে মিথ্যা কথাটুকু? কিন্তু আমাদের সব মিটমাট হয়ে গেছে, এখন তো আমরা স্বামী স্ত্রী। তো কি হয়েছে? স্বামী স্ত্রী হলে মানানো যাবে না? আশ্চর্য, আপনি তো কিছুই জানেন না। আরশ দীর্ঘশ্বাস ফেলল, বলল, তোকে মানানোর জন্য কি করতে হবে? নুসরাত চোখ দুটো বড় বড় করে 2 হাত তুলে কাজ ঝাঁকালো, স্থির স্বরে বলল, সেটা আমি বলে দিব। আশ্চর্য, এই জন্য আমি সব সময় সমবয়সী বিয়ে করতে চাইছি। কে বিয়ে দিয়েছে আমাদের? তুই নিজে বিয়ে করেছিস। তাছাড়া তুই বলে দিলে সমস্যা কি? আরশ ভাই, আরশ ভাই, আপনি একদিন এত বোকা কেন? আমি যদি আপনাকে বলে দিই তাহলে মানানোর প্রয়োজন কি বলুন তো? সমবয়সী বিয়ে করে ঠকে গেছি। আরশ কপালে সামান্য ভাঁজ ফেলে জিজ্ঞাসা করলো, আমরা সমবয়সী? অবশ্যই সমবয়সী না। আপনি আমার থেকে গুনে গুনে মাত্র 5 বছরের বড় হবেন, বেশি তো না এটা। 5 বছরের বড় তোর, তাই না? এটা কি তোর কাছে বড় মনে হয় না? তুই বয়সের তফাৎ কতটুকু বুঝিস সেটা বলেছি, কোন তফাৎই নয়। শুনুন আরশ ভাই, এটা আমার কাছে তেমন কিছু না। আমি ভাবতাম আমার বিয়ে হবে খুব বড় বয়সের লোকের সাথে, যে আমার রাগ করলে সারপ্রাইজ দিবে, কিন্তু বিয়ে হয়ে গেছে আপনার সাথে। আমার সাথে বিয়ে হয় কি সমস্যা আছে? সমস্যা হবে কেন? সমস্যা, আপনার সুন্দর একটা চেহারা আছে। সুন্দর চেহারা শুধু? যথেষ্ট লম্বাও আছেন। ভুরু কুণ্ঠিত করে বলে, যথেষ্ট লম্বা? যথেষ্ট লম্বা মানে কি বোঝাতে চাচ্ছিস তুই? এই ধরুন, আপনি আর একটু লম্বা হলে আমি আপনার বুকে পড়তাম, কিন্তু আপনি আর একটু লম্বা না হয় আমি সেখানে পড়ি না। আপনি কি কখনো এসব খেয়াল করেছেন? আমার তো সন্দেহ হয়, আপনি কখনো কি আমার মুখের দিকে ঠিকভাবে লক্ষ্য করেছেন? আরশ কিছুক্ষণ নুসরাতের মুখের দিকে তাকিয়ে রইল। এভাবে তাকানো নুসরাত দূরে চোখ সরিয়ে নিল। তারপর যখন দেখলো আরশ এখনো তাকিয়ে আছে, সে ধাক্কা দিল তার বুকে। কিচ্যুতি ঘটলো হাসির, বলল, হয়েছে, আমি বলেছি বলে এখন এভাবে তাকাতে হবে না। আরশ তার 2 হাত নিজের বুকের কাছে চেপে ধরল। তখনও চোখ স্থির, ঠোঁটের কোণে বেরিয়ে আছে তাচ্ছিলের হাসি, অনাকাঙ্ক্ষিত শব্দ, তোকে সুন্দর দেখায়, আমি খেয়াল করেছি। নুসরাত হাসলো, হো হো করে হেসে উঠল, আর সে গায়ের ওপর ঢলে গেল কিছুটা।
আমার কি এখন লজ্জা পাওয়া উচিত আরুষ ভাই? তুই চাইলে পেতে পারিস। নুসরাত চোখ তুলে তাকালো, বলল, ইস কি শখ, বলে লজ্জা পেতে হবে? এখানে লজ্জার কি আছে? কোনো কারণই তো দেখছি না আমি। কারণ দিয়ে দিব? না থাক। থামলো কিছুক্ষণের জন্য। সে আরজ তার কাজ চেপে ধরে হাঁটছে, আশেপাশে চোখ বুলাতে বুলাতে বলল, তুই যদি জানতে না চাস তাহলে না বললাম। আরুষ ভাই, কারণটা শুনি, জানতে ইচ্ছে করছে। আরুষ ঠোঁট টিপলো, বাঁকা হাসি ভাসলো ঠোঁটের কোণে। মাথা নামিয়ে আসলো নুসরাতের দিকে। সে জিজ্ঞাসা করলো, গোপনীয় কিছু জেনে গেছেন? হ্যাঁ, তেমনই কি? আরুষ একটু ঝুঁকলো। নুসরাত দাঁড়িয়ে আছে তখনও, কান পাতল তার দিকেই। কানের কাছে ঠোঁট রেখে ফিসফিস করে বলল, হিন্ট দিব নাকি সব বলে দিব? বলে দিন, সাসপেন্স রাখবেন না। আরো সে ঠোঁটের কোণে ফুটলো কুটিল ঝুলন্ত হাসি। ইশারা করলো কিছু একটাই। নুসরাত কপাল ভাঁজ করে ফেললো। মুশারি আরো সেদিকে তাকাতেই দুজনে নাক স্পর্শ করলো। সে শুধালো, ওদিকে কি ইশারা করছেন? আরস আবার ইশারা করলো। নুসরাতের হাত ধীরে ধীরে নিচে উদরে এসে আটকে গেল। তড়াক করে তাকাতে আরসের দিকে। সে হাসছে বিশৃঙ্খ ভাবে। চোখ দুটো মনে হলো কোঠর ছেড়ে বেরিয়ে আসবে মেয়েটার। অবাক কণ্ঠে জানতে চাইলো, আপনি জানেন কিভাবে? ভুলে গেছিস সব গতকালের কথা? বাদ দেন সব। না, জানার জন্য বলেছি, এখন জানতেই হবে। আর সে ঠোঁট বেয়ে দীর্ঘ একটা শ্বাস বেরিয়ে এলো। বলল, পাবে কি করে? সেই সিস্টেম আছে নাকি তাতেও তো সন্দেহ। আপনি আমাকে অপমান করছেন আরুষ ভাই, আমাকে আবার অপমান করছেন। কথা শেষ করতেই চেঁচে ওঠে নুসরাত। বলো, যান, আর কোনো কথা দেব না আপনার সাথে। আশ্চর্য হয়েছে কি তোর? অদ্ভুত আচরণ করছিস তুই। কথা বলবেন না আমার সাথে? নুসরাত নাসির। নাম নেবেন না আমার। মিসেস আরশ। ওটাও ডাকবেন না। সুইট হার্ট। এভাবেও না। তাহলে কিভাবে ডাকবো? যেভাবেই ডাকুন, তবু আমাকে ডাকবেন না। আমি আপনাকে চিনি না। বেবি গার্ল। নুসরাত চুপ রইল। আর সবার ডাকলো মিসেস নুসরাত নাসির। ডাকতে মানা করেছি না? ডাকলে সমস্যা কি? আগে আমাকে মানান, তারপর আপনার সাথে কথা বলবো। এবার বলেন কিভাবে মানাবো? বলে দিব না? ডিয়ার বলুন, কিভাবে আপনার রাগ ভাঙবে? যেভাবে ইচ্ছে সেভাবে। আমি বলবো না। বলে দিন, আপনার ইচ্ছেই সব হবে। আমি বলে দিলে আর হবে? আশ্চর্য আরুষ ভাই, আপনার গার্লফ্রেন্ড ছিল না? না। বিদেশে থাকতে এত বছর ধরে কি করেছেন? ভালো হয়েছে গার্লফ্রেন্ড ছিল না, তাই পিওর ইনটেক মাল পেয়েছি। যাই হোক, আমি বলে দিয়ে ভুলে যাব। আমি আপনাকে বলে দিয়েছি, ওকে? আরশ মাথা দোলালো, বললো আচ্ছা। নুসরাত বলল, আপনি আমাকে ফুলের বুকেট এনে দিবেন আর আমি খুশি হয়ে যাব। আরশ মাথা নাড়ালো। যাবে সে? বাধা দিল, না, আমার ফুল পছন্দ না। অন্য কিছু। অন্য কিছু কি? হ্যাঁ, অন্য কিছু। কি? নুসরাত মুখের ওপর আঙুল রেখে ভাবলো। কি চাইবে খুঁজে পেল না। ঠোঁট কামড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ পর বলল, না, বাদ দিন, কিছু দরকার নেই। আরশ ভুরু কুটিল করলো। নুসরাতের চেহারার দিকে তাকিয়েই বলল, কিছু চাই না? শিওর? হ্যাঁ। নুসরাতের হাতের আঙ্গুলের ভাঁজে নিজের হাত ঢোকাতেই, পাথর চাপা দিতেই বলতে হবে, বল কি চাই তোর? একটা নেকলেস। একটা নেকলেস? ঠিক আছে, আর পছন্দ মতোই দিব। কোনো ধরনের নাক তোলা, পা তোলা চলবে না। রাজি? রাজি। ডিল ডান? ডান। ওকে। ওকে, রাখ। শেষ? শেষ।